আমার পেছনে যে দোকানটা দেখছেন, এই দোকানটা মশিয়ার রহমানের দোকান। মশিয়ার রহমান একজন প্রবাসী, দীর্ঘ 6 বছর কাতারে প্রবাস জীবন শেষ করে জীবনের লড়াইয়ে ঝিনাইদহ হয়ে এসেছেন। আজকে পুরোটা সময় জুড়ে তার গল্পটা আমরা শুনবো। চলুন যাওয়া যাক মশিয়ার রহমানের কাছে। মশিয়ার রহমান, জীবন যুদ্ধে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। কত বছর প্রবাসী ছিলেন? 6 বছর। কোন দেশে ছিলেন? কাতার। কি কাজের সাথে ছিলেন ওখানে? ড্রাইভিং করতেন। সবকিছু এমন এলোমেলো হয়ে গেল কিভাবে? অসুস্থ হয়ে পড়লাম, তারপর পরে মানে এলোমেলো হয়ে গেল। অসুস্থ হয়ে বাড়ি চলে আসলাম, এসে 3 বছর বসে আছি, কোনো কাজ কাম নেই, কি করবো? ডাক্তারের পিছনে জোরাজুরি করছি, এখানে ওখানে, ভারতে গেছি, দিবে বাংলাদেশের অনেক জায়গায় গেছি, কিন্তু কোনো কিছু কি করতে পারিনি, মানে সারতে পারিনি। এই যে সবাই বলে যারা নাকি প্রবাসে যায়, সবাই নাকি অনেক অনেক কোটি কোটি টাকা কামাই করে নিয়ে আসে, সুস্থ থাকে, ভালো থাকে। আপনিও কি তেমন কোটি কোটি টাকা কামিয়ে এনে সুস্থ থেকে ভালো থাকতে পেরেছেন? না, আমি তো যাই কামাইছি, কিন্তু অসুস্থ হয়ে পড়ি। জমিটুক কিনলাম, বাড়িটা করেছি, এই ওইটা আর এই রোগের পিছনে ছুটছি। কি হয়েছিল? স্ট্রোক করেছিলাম, স্ট্রোক করে ওখান থেকে আসলাম, আসার পর দেশে এসে এই ডাক্তার বাড়ি গেছি, ভারতে গেছি, বাংলাদেশে অনেক ডাক্তার কবিরাজ 3 বছর মানে বেড়াচ্ছি, কিন্তু ফল পাইনি, শুধু টাকাই খরচ হয়ে গেলাম। পরে না পারে টং দোকানতে বসেছি। আমরা যতদূর জানি, যারা স্টক করে কিংবা যাদের শরীর খারাপ হয়ে আর কি নানাবিধ সমস্যার সম্মুখীন হয়, মূলত একটি কারণে হয়, সেটা হচ্ছে টেনশন। এই টেনশনটা আপনার ভিতরে ছিল কিনা? টেনশন বলতে কি, টেনশন তো প্রবাস থাকলে টেনশন থাকে, তারপরেও আমার ছিল ডায়াবেটিস, প্রেশার হাই। হ্যাঁ, আমি যখন স্টার্টটা করি ওই সময় দুপুরবেলা এসে গা গোসল ধুয়ে, ডিউটিতে এসে গা গোসল ধুয়ে শুয়েছি, শোয়ার পরে ঘুমাইছি, ঘুমানোর পরে আমার এই সাইড নিয়ে জ্বালা করে। তখনই মানে আমি যেই জ্বালা খাচ্ছে, জ্বালা করার পরে আমি উঠলাম, যে কেবল মানে পাড়া দিছি, ঢকে পড়ে গিয়েছি, পড়ে যাওয়ার পরে আর উঠতে পারিনি, বহুত কষ্ট করে উঠলাম, উঠে দাঁড়িয়ে পরে আমার রুম পার্টনার ছিল, এক ড্রাইভার, সে এসে প্রায় ঘন্টাটিক পরে সে আসলো, আসার পরে আমার রুমে ঢুকে দেখে যে আমি অবস্থা, মানে খালি ই করছি উঠার জন্য। পরে সেটা উঠে আমার কাপড় চোপড় পরে ফোন দিলে আমার কাছে যে এরকম তোর ড্রাইভারের অবস্থা, এখনই ভাটা অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে সরকার এসে ফোন করে দিলে, অ্যাম্বুলেন্স এসে আমার প্রেশার মেপে, ডায়াবেটিস মেপে দেখে হাই, দুটো হাই হয়ে যাওয়ার পরে আমি স্টার্ট করি। পরে সঙ্গে সঙ্গে নিয়ে গেল হাসপাতালে, ওখানে থাকলাম 1.5 মাস চিকিৎসা নেওয়ার পরে এখন বাংলাদেশে আইসার চিকিৎসা পাইনি। বহু জায়গায় গেছি, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ওই যশোর, আপনার মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, অনেক জায়গা মারা গেছে। মানে কোনো জায়গাতে আমি রোগ সারতে পারলাম না। 2 বার ভারত গেছি, তাও সারতে পারলাম না। প্রবাস জীবনে মোটামুটি যা ইনকাম করেছেন সবকিছুই চিকিৎসার পেছনে ব্যয় হয়ে গেছে। চিকিৎসার পিছনে মানে ধরেন 3 বছরে চিকিৎসার পিছনে ব্যয় করছি। এখন বায়োটিক করে ফেলাছিলাম বলে এখন মাথায় গুজার ঠাই একটু আছে, চলতে ফিরতে পারছি। আর দোকানদার দিয়েছি, তার ডালা ছাড়া আছে। সকালে কয়টার দিকে দোকান খোলা? আমি সকাল 6টার সময় দোকান খুলি, আর 10টার সময় বন্ধ করি। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যখন বিদেশে কাজ করতেন তখন কয় ঘন্টা? ওখানে হিসাব নেই, ওখানে সকাল 5টায় উঠতাম, ডিউটি থাকলি, আর না থাকলে মনে করেন যে সারাদিন বসে থাকতাম। আর যখন ডিউটি থাকে পরে 5টায় নামাজ পড়ে মনে করেন রাত 10টা পর্যন্ত। পাশাপাশি ডিউটি তো আপনার কোনো ঠিক ঠিকানা নেই। যদি কেউ যায় বাইরে, ফোন দেয়, গাড়ি স্টার্ট করে দেয়, দরজার মুখে নিয়ে এসে, ওখানে দরজার মুখে নিয়ে যায়, ওরা এসে উঠে চলমুখ যাতে ঘুরে আসে। এরকম কখনো কি ভেবেছেন যে জীবনটা এমন এলোমেলো হয়ে যাবে? না, কখনো এসব কোনো ই করিনি। 1 লাখ টাকা আমি মাসের বেতন পাতাম। তাই এইভাবে আমি কোনো চিন্তা করে যাওয়ার হবে। আমি গেলাম যে বাড়িটা পেয়েছে, চলে গেলাম যে ওটা 10 তলাটা কমপ্লিট করবো।
করে আর কিছু পুঁজিপাট্টা আছে ক্যাশ, এটা দিয়ে আমি একটা ব্যবসা করবো। এর মাঝে এই ঘটনা ঘটে গেল। কথা বলতে গেলে আমার ক্লিয়ার আসছে না, মাঝে মাঝে বেঁধে আছে। অসুস্থ হওয়ার পরে সব থেকে বেশি হুম। যে মানুষটা আপনাকে দেখাশোনা করেছে, হুম। সে মানুষটা নিয়ে কিছু বলার আছে? না, সে তো তার কথা আর কি বলবো, অন্য অন্য মহিলা তাহলে আর থাকছে না আমার কাছে। সেও অমায়িক, এবং তার মানে বলে বোঝানো যাবে না। সবসময় যে দোকান দিছি সব কিছু মানে সে ই করে, আমি শুধু বেচা কিনা করি। এত ঘোরাফেরা, মাল আনা, মা যত্ন করা, কাপড় চোপড় কাচা। সে মানুষটা কি আপনার সহধর্মিনী? হ্যাঁ, আমার ওয়াইফ। তার কথা বলে শেষ করা যাবে না। এখন ধর মনে করেন আমরা সব আত্মীয় কাছে প্রায় সবই বিচ্ছিন্ন হয়ে গিয়ে। যখন ছিল তখন সবাই ভালো ছিল, আসছিল, দিতাম। আপনি যখন প্রবাসে ছিলেন তখন আত্মীয় স্বজন সবাই সবাই আমার ভালো খোঁজ খবর নিয়েছে। এখন নেই, এখন আর কত প্রবাস থেকে আসার পরে অসুস্থ হওয়ার পরে কেউই আর খোঁজ খবর নেয় কত নেয় না। কিছু যদি যায় মনে করেন টাকা পয়সা চাচ্ছি, এই অবস্থা। আর যখন আপনার ভালো সময় ছিল তখন আর এই সমস্ত কিছু ভাবিনি। না, আমি আসতাম 3 মাস করে থাকতাম, একটা গাড়ি কিনতাম, কিনে 3 মাস চালিয়ে বেশি আবার চলে যেতাম। এই আমার ই ছিল। তাহলে আপনার অসুস্থতায় সব থেকে যে মানুষটা আপনার পাশে থেকেছে সে হচ্ছে আমার ওয়াইফ। আপনার ওয়াইফ। তার সেই আর উপর আল্লাহ আছে। মা বাবা আছেন? মা মারা গেছে, আর বাপটা আছে। বাপ গ্রামে থাকে, আর মা 7 বছর 8 বছর মারা গেছে। সন্তান কয়জন? আমার 2টা ছেলে। 2টা ছেলে। কত বড় বড় তারা? একটা বয়স 13 বছর, একটা বয়স 7 বছর। আপনি অসুস্থ হয়েছেন কত সালে? ওই যে বিশ্বকাপ হইল না 2022, হ্যাঁ, 2022 18 নভেম্বর মনে হয়। 18 নভেম্বর। ওই শুয়ে পড়ে আমি বিশ্বকাপ দেখি টিভিতে। তখন তো বাচ্চারাও ছোট ছোট। হ্যাঁ, তখন বাচ্চারা ছোট ছিল। যখন আপনার সহধর্মিনী জানলেন যে আপনি কাতারে অসুস্থ হয়ে পড়েছেন তখন তার অনুভূতি কেমন ছিল? অনেক ই করেছে, তারপরে আপনার কান্নাকাটি করেছে, এখানে বুঝ দিয়েছে লোকে। তারপরে পরে তুমি বাড়ি চলে আসো। অনেক কাব হয়ে আছে, কিন্তু যে খাতে পারছিলাম না। অনেক সুস্থ হয়েছিলাম, কিন্তু খাতে পারছি না, খালি ওই বই উঠে আসছে খাতে গেলে। এই জন্য বাড়ি চলে আসো। এই জন্য সবাই বললে বাড়ি চলে আসো, আব্বা বললে বাড়ি চলে আসো, আত্মীয় বললে বাড়ি চলে আসো। ওখানে একানা বুকা, এই জন্য চলে আসো। 2টা স্মৃতি মনে করাতে চাই। একটা হচ্ছে আপনার সব থেকে সুন্দর সময় যেটা পার করেছেন কাতারে, এমন একটা স্মৃতি। আর কাতারে অসুস্থ হয়ে যাওয়ার পরে আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছেন এমন একটা স্মৃতি। তো প্রথমে আমরা আপনার কাতারের একটা স্মৃতি মনে করতে চাই। যে কাতার একটা স্মৃতি, যখন আমি গেছি ওই বাসায়, তখন ধর নতুন নতুন, আমি আগে কুয়েতে ছিলাম, কুয়েতে আর কাতারে একই ভাষা। তখন আমার কাজ কাম দেখে, আমার দেখে ওরা খুব মুগ্ধ। মানে আপনার কাজ গোছানো ছিল অনেক, আপনাকে দেখে অনেক মুগ্ধ হয়েছে। মুগ্ধ, আমি সবকিছু করতে পারতাম, বুঝতে পারতাম কথাগুলো। আমার দিয়ে অনেক অনেক জায়গায় পাঠিয়েছে। এরকম এক শোনার ছিল ওদের। ওই যে অনেক বাসার কাজ করতাম, ওই মালিকের মার সোনার বাক্স ছিল, ওইটা আমার কাছে দিয়ে পরীক্ষা দিয়ে বলেছে অমুক জায়গায় পৌঁছে দেয়। তাই আমি পৌঁছে দিয়ে আসতাম, চলে আসতাম, আমাদের পরীক্ষা দিয়ে। ঠিক আছে, তারপর না ঠিকই আছে, সেটা খুব ভালো বিশেষ। তারপরে ওরা আপনাকে পরীক্ষা করেছে আর কি সোনার একটা বাক্স দিয়ে। তারপরে এদিক ওদিক ঘুরতে গেলি, যে সমুদ্র, ওরা ঘরে বেশি শৌখিন মানুষ, সমুদ্রে গেলি, এদিক ওদিক গেলি আমার নিয়ে আসবে। আচ্ছা, রান্না বান্না, তারপর চাটা বানানোর জন্য নিয়ে আসবে। না, এটা আপনার সুন্দর একটা স্মৃতি। আমি অনেক মানে আমার ওখানে গেলে ভিড় ভাড়া তো ইচ্ছা মতো, সাগরের ধার দিয়ে এইসব অনেক অনেক জায়গায় গেছি, অনেক অনেক জায়গায় খাইছি। ওই যে আপনার কাতার যে টাওয়ারটা, ওই টাওয়ারে সে 21 তলা পর্যন্ত আমার নিয়ে যাই হোটেলে খুঁয়ে খাওয়া। হ্যাঁ, কফি একটা সবুজ আছে। আচ্ছা, চলে আসার পরে আপনার যে সমস্যার সম্মুখীন হওয়ার পরে যে কষ্টটা পার করলেন, তেমন একটা স্মৃতি আপনার মনে করায় দিতে চাই। কষ্ট করেছি, মাঝে খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি মানে দেশে ফিরে আসার পরে কি ভাবছিলেন, কিংবা কি শুরু? দোকানদার আগ দিয়ে প্রায় 1 বছর
আমি খুব কষ্ট করি, টাকা পয়সা, হ্যাঁ খাওয়ার কষ্ট করি, টাকা পয়সা কষ্ট করি। এই রোগ বিয়ার টানতে টানতে আমার বোন গলার নেকলেসটা আমি বেঁচে ফেলাইছি লাস্ট, ওই নেকলেসটা আমি বানিয়ে দিলাম রাস্তা এসে। খুব বললে আর কি, এই সমস্ত কষ্ট। মনে হলে কি খারাপ লাগে কিনা? খারাপ তো লাগেই, সারাক্ষণ বসে থাকতাম ওই যে বাড়ি ঘাসটা ওই জায়গা, সারাক্ষণ 4 দিন ওখানে বসে থাকতাম চেয়ার পেতে, আমি ছাদে বসে থাকতাম একা একা, কেউ সাথে কোনো কথা বলতাম না। সব বলতো যে আপনি যান দোকানে যে 500 মানুষের ভিতরে বেড়ান, বসে থাকেন, তা মানে যেতাম না। তো অনেক অনেক ধন্যবাদ মশিয়ার ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রবাসীদের উদ্দেশ্যে কি বলতে চান? আছে সবাই যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যারা যারা আছে অনেক সপ্তাহ একরকম না, কেউ আছে খারাপের ভিতরে, কেউ আছে, আমি জানা পেলাম 1008টা, তো সবাই তো এরকম না। আমার পাশে আর এক মালিক কষ্টে আছে, ভালো মন্দ তো সবই আছে, আছে সবাই ভালোই। আমি থাকতে দেখে আইছি ভালো আছে, আর কষ্টের ভিতরে আছে, কেউ ঠিক মতো বেতন পাচ্ছে না, কেউ ঠিক মতো খাবার দিতে চায় না মালিক। আপনি চান সব প্রবাসীরাই আসলে কোটিপতি হয় না, কিছু প্রবাসীর অনেক রকম কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করতে হয়। সেই গল্পটাই শুনছিলাম মশিয়ার ভাইয়ের কাছ থেকে। আপনাদের গল্প জানাতেও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আর চোখ রাখুন ঝিনেদা টিভিতে।